আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইরান এখন প্রতিদিন বিক্ষোভ হচ্ছে। রাস্তায় মানুষ নেমে এসেছে, স্লোগানে স্লোগানে উত্তাল, পুলিশের সঙ্গে সংঘর্ষ ইরানি জনগণের। অনেকেই বলছে এইবার বুঝি ইরান সরকারের পতন হবেই। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, যদি ইরান এতটা দুর্বল হয় তাহলে ইসরায়েল এখনো কেন সরাসরি হামলা করছে না? আজকে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে ইরান এই বিক্ষোভের আসলে কিভাবে ইসরায়েলকে এক ধরনের ফাঁদে ফেলে দিয়েছে। ইরান একটি কৌশলী অবস্থান নিয়েছে, যে অবস্থার কারণে ইসরায়েল এবং আমেরিকা দুজনই ফাঁদে পড়ে গেছে। যে ডেল্টা ফোর্স নিয়ে তাদের এত গর্ব, সেই ডেল্টা ফোর্স কিন্তু ইরানে অনেক আগে হামলা করেছিল, তখন কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কোনো সামরিক হস্তক্ষেপ ছাড়াই। প্রাকৃতিকভাবেই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। এখন আসি মূল আলোচনায়। দেখুন, বাস্তবতা দুটি দিক আছে। ইরানের সমস্যা আছে, এটা বাস্তব। মানুষ রাস্তায় নেমেছে, এটাও সত্য কথা। সরকার চাপের মধ্যে আছে, এটাও বাস্তব কথা। কিন্তু সত্য কথা হলো, ইরান এখনো ভেঙে পড়েনি, আবার পুরোপুরি শান্ত থাকতে পারছে না। মানে দেশটা আছে এক ধরনের মাঝামাঝি অবস্থানে আর কি। এই অবস্থার বাইরে থেকে দেখলে দুর্বল মনে হয়। একটি দেশের বাইরে থেকে আপনি যখন একটি দেশকে দেখবেন, তখন আপনার কাছে ওকে দুর্বল মনে হবে, আন্দোলন তীব্র হচ্ছে, এই রকমই কিন্তু আন্দাজ করা হয়। এখন আর আগের মতো আন্দোলন হচ্ছে না, যার কারণে ইরান সরকার আবারও শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বড় দুশ্চিন্তা যেটা, এখন ইসরায়েল চরম দুশ্চিন্তায় আছে। ইসরায়েল যদি এখন ইরানে হামলা করে তাহলে কি কি হবে? ইরানের মানুষ সরকারকে ভুলে গিয়ে বিদেশি হামলার বিরুদ্ধে এক হয়ে যাবে। সরকার বলবে, দেশের বিপদে আগে দেশ বাঁচাও, বিক্ষোভ দমন করার সুযোগ পেয়ে যাবে। তখন সরকারের কাছে বলটা অটোমেটিক চলে আসবে। ইরানের যদি ইসরায়েল অথবা আমেরিকা যে কেউ হামলা করুক, তখন ইরানি জনগণ এক প্রকার বাধ্য হবে যে দেশের পক্ষে কাজ করার জন্য। যে জনগণ দেশের ভিতরে অশৃঙ্খল অবস্থা তৈরি করছে, তার থেকেও বেশি জনগণ দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব কথা। আর ইসরায়েলে হামলা না করেও ইরান সময় পেয়ে যাবে। যেমন ইরান, আপনারা হয়তো জানেন, ইরান অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করছে। এবং আপনারা হয়তো গতকালকে একটি নিউজ দেখেছেন, স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটকে তারা সামরিক জ্যামার দিয়ে বন্ধ করে দিয়েছে। আপনি ভাবতে পারেন যে ইরানের প্রযুক্তি কোন লেভেলে চলে গেছে, কোন জায়গায় তারা পৌঁছে গেছে। আমরা তো শুধু জানতাম এতদিন আমেরিকা মানেই প্রযুক্তি, আমেরিকা মানেই আধুনিক কিছু। কিন্তু না, আমেরিকারও যে কেউ ভাব আছে, সেটা কিন্তু এখন ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। সেই আমেরিকার প্রতিষ্ঠিত স্টারলিং, ইলন মাস্কের, যারা কিনা পুরো পৃথিবীতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ তৈরি করতে পারে কোনো রকম কোনো দেশের সরকারের অনুমতি ছাড়া, সেই স্টারলিংকের ইন্টারনেটকে জ্যামার দিয়ে, সামরিক জ্যামার দিয়ে একবারে বন্ধ করে দিয়েছে এবং সেটাকে এক ধরনের ধ্বংসের মতো করে দিয়েছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে বড় টেনশন হচ্ছে, ইসরায়েল যদি এখন আক্রমণ না করে তাও সে ক্ষতিগ্রস্ত হবে, আর যদি আক্রমণ করে তাও সে ক্ষতিগ্রস্ত হবে। আক্রমণ করলে কি হবে, যে
ইরান পাল্টা আক্রমণ করবে ইসরায়েলের বিরুদ্ধে। আর যদি ইসরায়েল আক্রমণ না করে তাহলে ইরান নির্দ্বিধায় তার কাজ চালিয়ে যাবে। সে প্রযুক্তিগত যে উদ্ভাবনীয় যে টেকনোলজি সে অর্জন করতে থাকবে, এটা হচ্ছে বাস্তবতা। ইরানে বিক্ষোভগুলো একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, এগুলো এখন একক নেতৃত্বে নেই। ইরানে যে বিক্ষোভটা হচ্ছে সেটা কিন্তু একক নেতৃত্বে এখন আর হচ্ছে না। একসাথে সরকার ফেলে দেওয়ার মতো শক্তি এখনো তৈরি হয় না ইরানে, যেটা বাংলাদেশে হয়েছিল। এই কারণে কি, যদি বিদেশিরা হামলা করে ইরানে, এই বিক্ষোভ উল্টো দুর্বল হয়ে যাবে। এখন যে অবস্থায় আছে বিক্ষোভটা, সেটা কিন্তু মোটামুটি মানে বিক্ষোভকারীদের পক্ষে আছে। যখনই তৃতীয় পক্ষ কেউ হামলা করবে, তখন কিন্তু এই হামলাটা আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না। এই সময় ইরান কি করছে? একদিকে বাস্তব রাস্তায় বিক্ষোভ, অন্যদিকে পর্দার আড়ালে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ঠিক করছে, পারমাণবিক কর্মসূচি ধীরে এগোচ্ছে, রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। মানে কি দাঁড়ালো? বিক্ষোভ চললেও ইরানের সময় নষ্ট করা হচ্ছে না, মানে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, বরং এই সময়টাকে নিজেদের শক্তি বাড়ানোর কাজে লাগাচ্ছে। মানে ইরানের যে প্রযুক্তিগত যেই ফ্যাক্টরি বলেন অথবা কারখানা বলেন, যেখানে বলেন, বা সায়েন্টিস্টরা বলেন, তারা কিন্তু তাদের সময় পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজে লাগাচ্ছে। ইসরায়েল পুরনো কৌশলে ছিল আগে আঘাত পরে ব্যাখ্যা, কিন্তু এবারের ছবিটা বদলে গেছে। এখন ইসরায়েল ভাবছে কখন হামলা করব, কখন করলে লাভ কি হবে, না করলে বিপদ কি বাড়বে, এই চিন্তায় তাদের নিজস্ব গবেষণা চলতেছে। মানে তারা কি করবে বিশ্লেষণ করছে, চুপচাপ সময় নিচ্ছে, জানে সিদ্ধান্তহীনতার শত্রুতার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমেরিকা দুই পক্ষই সিদ্ধান্ত নিতে পারছে না আসলে আমরা হামলা করে কি ইরানে সফল হতে পারবো কিনা। ইরানের সব থেকে পজিটিভ অবস্থান হচ্ছে কি, যে তারা ভৌগোলিকভাবে যে অবস্থানে আছে এটা কিন্তু খুব শক্তিশালী অবস্থানে আছে। কিন্তু আমেরিকা আর ইসরায়েলের মাটিতে নেমে যুদ্ধ করার ইচ্ছা তাদের নেই। তাদের ইচ্ছা হচ্ছে খামেনিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো তুলে নেওয়া। এখন এই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে এটা সময়ের দাবি। কারণ আমরা সবাই জানি সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা আমেরিকা এবং সৌদি আরবের যে জোটগুলো আছে তারা কিন্তু জড়িত ছিল, এবং সেই শক্তির বলয়ে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। আর এরপরে আপনারা যে শক্তিটা দেখেছিলেন মাদুরোকে চীন, রাশিয়া দিত আপনার প্রযুক্তিগত সহায়তা, আর চীন দিত তেলের উপর যে ধরনের বিনিয়োগ বা লেনদেন, যা তেল কেনা, এগুলো করত। কিন্তু এই দুইটা শক্তি থাকার পরেও মাদুরোকে কিন্তু আমেরিকা তুলে নিয়েছিল। তো এখন যদি আমরা হিসাব করি, ওই হিসাব মতে এখন ইরানের পালা, যেহেতু দুইটা বিজয় আমেরিকা ছিনাই নিছে রাশিয়া আর চীনের কাছ থেকে। আর রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের ঝামেলাই শেষ করতে পারছে না। আর চীন কৌশলী অবস্থানে থাকে সবসময়, তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে, কিন্তু তারা যুদ্ধে জড়াবে না, কারণ তারা
অর্থনীতিকে ভালোবাসে, তারা বিজনেস করতে পছন্দ করে, যুদ্ধ করতে নয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।